ডিলান টমাসের একটা অসাধারণ কবিতা আছে, দ্য ফোর্স দ্যাট ড্রাইভস দ্য ফ্লাওয়ার। আজকের এই আলোচনায় আমরা এই কবিতারই গভীরে যাব, মানে এর ভেতরের যে রহস্যটা, চলুন সেটা একটু উন্মোচন করার চেষ্টা করি। শুরুটাই দেখুন কি দারুণ। যে শক্তি সবুজ বৃন্তের মধ্য দিয়ে ফুলকে চালিত করে, তাই আমার সবুজ বয়সকেও চালিত করে। এই দুটো লাইন দিয়েই কিন্তু কবি আমাদের একটা গভীর চিন্তার জগতে একেবারে টেনে নিয়ে যাচ্ছেন। কিন্তু কি শক্তি, এত শক্তিশালী, এত রহস্যময়! কবিতাটা কিন্তু আসলে এই একটা প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা, একটা অসাধারণ জার্নি। আচ্ছা, তাহলে চলুন কবিতার আরও গভীরে যাওয়া যাক। আর সেটা করতে হলে সবার আগে জানতে হবে এর পেছনের মানুষটি, মানে কবি সম্পর্কে, আর কোন সময়ে এই কবিতাটা লেখা হয়েছিল সেই প্রেক্ষাপটটা। ভাবুন তো, ১৯৩৩ সাল। ডিলান টমাস যখনই কবিতাটা লিখছেন, তখন তার বয়স কিন্তু খুবই কম, আর এটা তার একেবারে প্রথম কাব্যগ্রন্থ 18 পোয়েমসে ছাপা হয়েছিল। মানে শুরু থেকেই বোঝা যাচ্ছিল যে এটা একটা তীব্র আর খুব গভীর দার্শনিক অনুভূতির কবিতা হতে চলেছে। কবিতা একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে, গ্রিন ফিউজ বা সবুজ বৃন্ত। এটা আসলে কি? এটা হচ্ছে সেই অদৃশ্য প্রাণ শক্তির একটা প্রতীক, যা শুধু গাছপালা নয়, বরং সমস্ত প্রকৃতির মধ্যে, সব জীবন্ত জিনিসের মধ্যে বয়ে চলেছে। এবার চলুন কবিতার একেবারে কেন্দ্রে যে দ্বন্দ্বটা আছে সেটার দিকে নজর দিই। দেখব কিভাবে এই একই শক্তি তার একেবারে দুটো ভিন্ন, বলতে গেলে আশ্চর্যজনক চরিত্র আমাদের সামনে তুলে ধরে। একদিকে দেখুন, এই শক্তি ফুল ফোটাচ্ছে, জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার অন্যদিকে ঠিক এই একই শক্তি সবকিছু ধ্বংস করে দিচ্ছে। কবিতার মূল দ্বন্দ্বটা কিন্তু এখানেই একদম। কবি লিখছেন যে শক্তি গাছের শিকড় উপড়ে ফেলে, সেই আমার ধ্বংসকারী। কি ভয়ঙ্কর একটা উপলব্ধি, তাই না? কবি এখানে বুঝতে পারছেন যে এই শক্তিটা শুধু নতুন কিছু তৈরি করে না, এই শক্তি তার নিজেরও বিনাশের কারণ হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, কবি কিন্তু দুটো আলাদা শক্তির কথা বলছেন না, একটা ভালো একটা খারাপ, এমন নয়। বরং তিনি বলছেন শক্তি একটাই, একটাই সত্তা, যার কাজ দুটো, একই সাথে সৃষ্টি করা আবার ধ্বংস করা। আচ্ছা, এবার চলুন একটু জুম আউট করি। দেখি টমাস কিভাবে এই শক্তিটাকে শুধু একটা ফুলের গণ্ডিতে না রেখে পুরো মহাবিশ্বের সাথে, এমনকি আমাদের নিজেদের শরীরের সাথেও জুড়ে দিয়েছেন। যে শক্তি পাহাড়ের মধ্যে দিয়ে জলকে চালিত করে। ভাবুন কবিতার স্কেলটা কোথায় চলে গেল। একটা ফুল থেকে সোজা পাহাড়, পাথর, মানে একটা বিশাল ভূতাত্ত্বিক পর্যায়ে শক্তি কাজ করছে। প্রকৃতির এই বিশাল প্রবাহের সাথে আমাদের ভেতরের জগতের একটা সংযোগ তৈরি হচ্ছে। কারণ কবি বলছেন দুটোকেই চালায় হুবহু একই শক্তি, সেই শক্তিটাই যা কিনা আমার লাল রক্তকে চালিত করে। কি অসাধারণ একটা সংযোগ! একদিকে পাথরের ভেতর দিয়ে বয়ে যাওয়া জল, অন্যদিকে আমাদের শিরায় বয়ে চলা রক্ত। কবি বলছেন এই দুটোর পেছনের শক্তিটা আসলে একই। মানে মূল কথাটা দাঁড়ালো এই যে মানুষ আর প্রকৃতি আলাদা কিছু নয়, আমাদের সবাইকে চালাচ্ছে একটাই শাশ্বত শক্তি, কোনো বিভেদ নেই। এখন আমরা কবিতার সবচেয়ে গভীর আর হয়তো সবচেয়ে কঠিন অংশটার দিকে যাচ্ছি, যেখানে মৃত্যু আর ক্ষয়ের পেছনে এই শক্তির কি ভূমিকা সেটা একদম স্পষ্ট হয়ে উঠবে। যে হাত পুকুরের জলকে ঘোরায়, সেই চূড়াবালিকে নাড়িয়ে দেয়। এখানে শক্তিকে একটা হাতের সাথে তুলনা করা হয়েছে। ভাবুন, যে হাতটা জীবন তৈরি করছে, সেই একই হাত কিন্তু চোরাবালির মতো মৃত্যু তৈরি করছে। আর আমি নির্বাক প্রেমিকের কবরকে বলতে পারি না কিভাবে আমার চাদরেও সেই একই বাঁকা কীট চলে। এটা বোঝা একটু কঠিন, কিন্তু এর মানেটা খুব গভীর। কবি বুঝতে পারছেন ওই যে ক্ষয় বা ধ্বংসের প্রতীক, ওই কীট, সেটা শুধু মৃত্যুর পর কবরেই থাকে না, বরং বেঁচে থাকতেই আমাদের জীবনের একটা অংশ হয়ে যায়। কবিতাটার মধ্যে অনেকগুলো শক্তিশালী প্রতীক আছে, তাই না? চলুন এক নজরে দেখে নিই কোনটার মানে কি। এই প্রতীকগুলোই কিন্তু জীবন, মৃত্যু আর প্রকৃতির এই জটিল সম্পর্কের গল্পটা আমাদের বলে। তো এত কিছুর পর এই গভীর দার্শনিক যাত্রার শেষে আমরা ঠিক কী সিদ্ধান্তে আসতে পারি? পুরো কবিতার সারমর্ম আসলে একটাই, আর সেটা হলো জীবন আর মৃত্যু দুটো আলাদা জিনিস নয়,
এটা আসলে একটাই চক্র যা চলতেই থাকে। শেষ পর্যন্ত কবিতাটা আমাদের এটাই শেখায় যে জীবন আর মৃত্যু পরস্পরের শত্রু বা বিপরীত কিছু না, বরং একই মুদ্রার এপিঠ ওপিঠ, একটাই চিরন্তন সত্যের দুটো দিক, আর দুটোকেই চালিয়ে নিয়ে যাচ্ছে সেই এক অদৃশ্য শক্তি। তাহলে শেষ প্রশ্নটা এটাই যে শক্তি আমাদের জন্ম দিচ্ছে, সেই একই শক্তিই যদি আমাদের ধ্বংসের কারণ হয়, তাহলে আমাদের এই বেঁচে থাকার অর্থটা কি দাঁড়ায়? এই গভীর প্রশ্নটা নিয়ে ভাবার জন্যেই হয়তো ডিলান থমাস কবিতাটা আমাদের জন্য রেখে গেছেন।